বাংলাদেশিজম নামে একটা ফেসবুক পেজ আছে, একটা সংস্থা আছে। ওরা OMG দ্য সায়েন্স শো নামে একটা সায়েন্স শো বানিয়েছে, যেখানে উপস্থাপক নাহিদ রেইনস বিগ ব্যাং থিওরি নিয়ে কথা বলেছে। অসংখ্য ভুল, অবহেলা এবং আরোপিত এজেন্ডা দিয়ে ভরপুর সেই ভিডিওটার প্রতিবাদে আমরা এই ভিডিওটা বানাচ্ছি। বাংলাদেশিজম পেজ বা উপস্থাপক নাহিদ রেইনস, ওদের বিরুদ্ধে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু আমরা বিজ্ঞান যাত্রী। বিজ্ঞানের যাত্রায় দায়িত্ববান পথিক হিসেবে এই ভিডিওটা আমাদেরকে বানাতে হচ্ছে। আসুন তাহলে শুরু করি। বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত বিজ্ঞানীরা মনে করতেন এই মহাবিশ্বের কোনো শেষ নেই, এটা ইনফিনিট যাকে বলা হয়। কিন্তু আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি বদলে দেয় সব কিছু, আর সাথে ছিল হাবল টেলিস্কোপের কিছু যুগান্তকারী আবিষ্কার। হাবল টেলিস্কোপের কিছু যুগান্তকারী আবিষ্কার বলে আসলে কিছু নেই। হাবল টেলিস্কোপ একটা টেলিস্কোপের নাম, যেটা বিজ্ঞানী এডুইন হাবলের নামে নামকরণ করা হয়েছিল। আর একটা টেলিস্কোপ নিজে নিজে কিছু আবিষ্কারও করতে পারে না। এখন আপনি যদি বলতে চান যে এটা হাবল টেলিস্কোপের মাধ্যমে অন্য কেউ আবিষ্কার করেছে, সেটাও আসলে ভুল হবে। কারণ জেনারেল রিলেটিভিটি সূত্র অনুযায়ী হাবলস ল, যেটা আসলে মহাবিশ্বের প্রসারণকে প্রমাণ করেছিল, সেটা দেওয়া হয়েছিল 1927 সালে, এবং সেটা বিজ্ঞানী হাবলও দেননি, অন্য আরেকজন বিজ্ঞানী দিয়েছিলেন। সেটা আসলে 1927 সালে প্রথম ডিরাইভ করেন জর্জ লেমিত্রে, বা উচ্চারণভেদে জর্জ লেমাইটর। ঠিক তার 2 বছর পর অর্থাৎ 1929 সালে এডুইন হাবলই লগুলোকে সঠিক বলে প্রমাণ দেন, এবং এই কারণেই মূলত লগুলোকে হাবলস ল বলা হয়। আর হাবল টেলিস্কোপটাকে লঞ্চই করা হয়েছে 1990 সালে। তো এই হাবলস ল আর হাবল টেলিস্কোপ, এই দুটো যে আলাদা জিনিস, এটা আপনার অবশ্যই জানতে হবে। 1964 সালে জাস্ট বাই অ্যাক্সিডেন্ট আমাদের এই পৃথিবীর অ্যাটমসফিয়ারে অর্থাৎ বায়ুমণ্ডলে বিজ্ঞানীরা আবিষ্কার করেন কিছু কসমিক রেডিয়েশন। 1964 সালে জাস্ট বাই অ্যাক্সিডেন্ট যেটা আবিষ্কার হয়েছিল, সেটা হচ্ছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। এটা কসমিক রেডিয়েশনের একটা টাইপ। সৌরজগতের বাইরে থেকে আসা যে কোনো বিকিরণকেই কসমিক রেডিয়েশন বলা যায়। বিশেষ করে সৌরজগতের বাইরের অন্যান্য যেসব সুপারনোভা আছে, সেগুলোর এক্সপ্লোশন করলে যে বিকিরণটা আসে, সেটা হচ্ছে কসমিক বিকিরণ। আর কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হচ্ছে বিগ ব্যাংয়ের সময় তৈরি হওয়া বিকিরণটা। এখন আপনি যদি জাস্ট বলেন যে কিছু বিকিরণ, সেটা আসলে কোন বিকিরণ সেটা স্পেসিফাই না করলে প্রবলেম তৈরি হয়ে যায়। ধরুন আমি বললাম নাহিদ না জেনে কথা বলে। এখন অনেকেই বিভ্রান্ত হতে পারেন এটা ভেবে যে এই নাহিদ কোন নাহিদ, কারণ অসংখ্য নাহিদ থাকতে পারে। কিন্তু আমি যদি বলি যে নাহিদ রেইনস নামে একজন বিগ ব্যাং নিয়ে ভুলভাল কথা বলে, তাহলে কিন্তু কারো মাঝে কোনো ধরনের বিভ্রান্তি থাকবে না, যা আইনস্টাইনের বিগ ব্যাং থিওরিকে। কি কইলেন ভাই? আইনস্টাইনের বিগ ব্যাং থিওরি? বিগ ব্যাং থিওরির সাথে জর্জ লেমেটার, এডুইন হাবল অথবা স্টিফেন হকিংয়ের নাম বলতে পারতেন। সব জায়গায় আইনস্টাইনের নাম না আনলে হয় না। সেই সাথে ছিল হাবল টেলিস্কোপের আরও অনেক ধরনের আবিষ্কার। আবার হাবল টেলিস্কোপের আবিষ্কার। এডুইন হাবলকে হাবল টেলিস্কোপ বলেন কেন? তাহলে কি টমাস আলভা এডিসন আর তার আবিষ্কৃত বৈদ্যুতিক বাতি একই জিনিস? এই সব কিছুই সাপোর্ট করে আইনস্টাইনের বিগ ব্যাং থিওরিকে। আবারও আইনস্টাইনের বিগ ব্যাং থিওরি। নাসার বিজ্ঞানীদের রিসেন্ট অবজারভেশন বলে এই মহাবিশ্ব প্রতিনিয়ত বড় হচ্ছে, বড় থেকে বড় হচ্ছে, ইনফিনিট ওয়েতে বড় হচ্ছে। জি না, মোটেও ইনফিনিট ওয়েতে বড় হচ্ছে না। মহাবিশ্বের সম্প্রসারণের সুনির্দিষ্ট হার আছে, সেটা হচ্ছে 74.3 ± 2.1 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক। যে কেউ চাইলে গুগলিং করে এই তথ্যটা বের করে নিতে পারে। প্রথম সেকেন্ডে কি ছিল, যেগুলিকে বিজ্ঞানের ভাষা বলা হয় কোয়ার্ক, অর্থাৎ যেগুলো ইলেকট্রন, নিউট্রন এগুলির চাইতেও ছোট এই ধরনের কিছু পার্টিকেল ঘোরাফেরা করছিল ইন এন সাম কাইন্ড অফ ওপেন স্পেস অর সামথিং। উই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দ্যাট। মানে আপনি এখানে উই বলতে কাকে বোঝাচ্ছেন কে জানে? আপনার হয়তো নো আইডিয়া, কিন্তু বিজ্ঞানী সমাজের আইডিয়া আছে। এই অবস্থাটার নাম হচ্ছে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা। কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স থিওরিতে বলা হচ্ছে যে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা এমন একটি অবস্থা, যে অবস্থায় পদার্থ অতি উচ্চ তাপমাত্রা অথবা ঘনত্ব অথবা উভয়ই বিরাজমান থাকে। বিস্তারিত জানতে নিচের তথ্যসূত্রে যেতে পারেন, কিংবা গুগলও করতে পারেন। তা আপনার গুগল করার সুবিধার জন্য নামটা আবার বলে দিচ্ছি, কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা।
এরপরে এই কোয়ার্ক, বেশ কয়েকটা কোয়ার্ক মিলে ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার গঠন করেছিল। কোয়ার্ক একটি মৌলিক কণিকা। অসংখ্য কোয়ার্ক মিলে একটি হ্যাড্রন তৈরি করে। হ্যাড্রন একটি যৌগিক কণিকা। এরকম হ্যাড্রনের দুটি সুস্থিত উদাহরণ হচ্ছে নিউট্রন আর প্রোটন। আর ইলেকট্রন কিন্তু কোয়ার্ক নয়। কোয়ার্ক ছাড়াও আরেক ধরনের মৌলিক কণিকা আছে যাদেরকে বলা হয় লেপটন। লেপটনের বৈশিষ্ট্য হচ্ছে এদের স্পিন বা ঘূর্ণন গতি থাকে। ইলেকট্রন হচ্ছে তেমনি একটি লেপটন। ম্যাটার এবং অ্যান্টিম্যাটার দুটো একসাথে মিলে সৃষ্টি করলো ইলেকট্রন এবং নিউট্রন। এই পর্যায়ে এসে আসলে ভিডিওটি অজ্ঞানতার একটি উৎকৃষ্ট উদাহরণে পরিণত হয়েছে। ম্যাটার এবং অ্যান্টিম্যাটার একে অপরকে নিশ্চিহ্ন করে দিয়ে তৈরি করে হচ্ছে ফোটন। এই সামান্য তথ্যটি জানার জন্য কিন্তু খুব বেশি বড় পদার্থবিজ্ঞানী হওয়ার প্রয়োজন হয় না। আপনি যদি জাফর ইকবাল স্যারের বই পড়তেন, জাফর ইকবাল স্যারের বিজ্ঞান বিষয়ক বইগুলো, অথবা ড্যান ব্রাউনের অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স যে থ্রিলারটি সেটি পড়তেন, তাহলে আপনি ম্যাটার অ্যান্টিম্যাটার সম্পর্কে সামান্য ধারণা পেতেন। আর আপনি দাবি করেছেন যে ম্যাটার অ্যান্টিম্যাটার এক হয়ে তৈরি হয় হচ্ছে ইলেকট্রন আর নিউট্রন। এর চেয়ে ডাহা মিথ্যে মনে হয় আর নাই। ম্যাটার এবং অ্যান্টিম্যাটার তৈরি হয় ফোটন থেকে, এবং তৈরি হওয়ার প্রায় সাথে সাথেই একে অপরকে নিশ্চিহ্ন করে দিয়ে আবার ফোটনেই ফেরত যায়। তাহলে প্রশ্ন আসতে পারে, যদি বিগ ব্যাংয়ের পর শুধু ফোটনই থাকে এবং তা থেকে যদি ম্যাটার অ্যান্টিম্যাটারই তৈরি হতে থাকে এবং তা আবার ফোটনেই পরিণত হয়, তাহলে এই যে গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, এগুলো কোত্থেকে এলো, কীভাবে এলো? সহজ ভাষায় বলি, যখন নাকি ফোটন থেকে ম্যাটার এবং অ্যান্টিম্যাটার তৈরি হয়, তখন যে পরিমাণ অ্যান্টিম্যাটার তৈরি হয় তার চেয়ে সামান্য বেশি পরিমাণে ম্যাটার তৈরি হয়। এখন এই সামান্য বেশি মানে কতটুকু বেশি, কি পরিমাণ বেশি? প্রতি 10 বিলিয়ন ফোটনের জন্য কেবলমাত্র একটি ম্যাটার সারভাইভ করেছিল। অর্থাৎ আমাদের যে অবজারভেবল ইউনিভার্স আছে, যা কিনা ম্যাটার দিয়ে তৈরি, সেই ম্যাটারগুলো আসলে এসেছে সেই প্রতি 10 বিলিয়ন ফোটনে বেঁচে যাওয়া একটি করে ম্যাটার থেকে। এর পরবর্তী কয়েক সেকেন্ডে সৃষ্টি হলো প্রথমবারের মতো হাইড্রোজেন অ্যাটম। জি না, হাইড্রোজেন অণু তৈরি হওয়ার সময় লেগেছিল প্রায় 3,80,000 বছর। আর হাইড্রোজেন একা তৈরি হয়নি, সাথে হিলিয়াম ও লিথিয়ামও ছিল। আচ্ছা, প্রথমে ফোটন থেকে ম্যাটার অ্যান্টিম্যাটার জোড়া সৃষ্টি ও বিন্যাস হচ্ছিল এবং ধীরে ধীরে মহাবিশ্ব শীতল হয়ে আসছিল। তো এক পর্যায়ে এসে ফোটন থেকে এই অ্যান্টিম্যাটার ম্যাটার জোড়া তৈরি হওয়া বন্ধ হয়ে গেল। তখন ম্যাটারের মৌলিক কণা কোয়ার্কগুলো মিলে নিউট্রন আর প্রোটন সৃষ্টি হয়েছিল। সেই নিউট্রন আর প্রোটন আবার একত্রে মিলিত হয়ে প্রথম হাইড্রোজেনের নিউক্লিয়াস তৈরি করেছিল। এবং তখনও ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কক্ষপথে বাধা পড়েনি। তার কারণ হলো তাপমাত্রা। এই তাপমাত্রা যখন আরো কমে এলো প্রায় কয়েক হাজার কেলভিনে, তখন এই নিউক্লিয়াসগুলো তার চারপাশে যে ইলেকট্রনের স্তূপ, সেখান থেকে ইলেকট্রনগুলোকে নিজের কক্ষপথে আটকে নিতে শুরু করে। সেই সময় গিয়ে 3,80,000 বছর পরে হাইড্রোজেন, হিলিয়াম ও লিথিয়াম তৈরি হয়। এবং এই হাইড্রোজেন অ্যাটম পরবর্তী কয়েক মিলিয়ন বছর পরে সৃষ্টি করলো আমাদের এই মহাবিশ্ব, নানা ধরনের গ্যালাক্সি এবং স্টার্স, গ্রহ, নক্ষত্র, asteroids, whatever we see today. This is our world. প্রতি লাইনেই অনেক ভুলভাল আর গোজামিল। প্রথমত, হাইড্রোজেন একা নয়, তার সাথে ছিল হিলিয়াম আর লিথিয়াম। দ্বিতীয়ত, মিলিয়ন বছর নয়, লেগেছিল প্রায় 1 বিলিয়ন বছর। আশা করি নাহিদ সাহেব মিলিয়ন আর বিলিয়নের পার্থক্য বোঝেন। তৃতীয়ত, গ্রহ বা অ্যাস্টেরয়েড তৈরির জন্য ভারী মৌল প্রয়োজন। আর ভারী মৌল তৈরি হয় ফিউশনের মাধ্যমে, মানে দুটো একত্রিত হয়ে একটা যখন হয়ে যায় সেটাকে বলে ফিউশন। সেটা হয় অনেক উচ্চ তাপে, উচ্চ চাপে। আমাদের পক্ষে সেটা দেওয়া সম্ভব না, শুধু নক্ষত্রের পক্ষেই সম্ভব। আমাদের সূর্য একটা মামুলি হলুদ বামন নক্ষত্র, সে বেশি কিছু পারে না। ও শুধু দুটো হাইড্রোজেনকে একত্র করে হিলিয়াম বানাতে পারে। সূর্যের চেয়ে আরও বেশি তাপের বা বেশি চাপের যে নক্ষত্র, ওরা আরও ভারী মৌল তৈরি করতে পারে, যেমন কার্বন বা আয়রন। আর ওই নক্ষত্রগুলো যখন বিস্ফোরিত হয়, আরও তাপের সৃষ্টি হয়, তখন তৈরি হয় আরও ভারী মৌলগুলো। সেগুলো দিয়ে তৈরি হয় গ্রহ বা অ্যাস্টেরয়েড। আর আমাদের জনাব নাহিদ যেভাবে মাত্র কয়েক মিলিয়ন বছরের মধ্যে হাইড্রোজেন দিয়ে পুরো মহাবিশ্ব বানিয়ে ফেললেন, সেটা বেশ হাস্যকর।
ঠিক বিগ ব্যাংয়ের আগের সেকেন্ডে কি হয়েছিল? উনি বিগ ব্যাং নিয়ে শো করতে এসেছেন, অথচ বিগ ব্যাংয়ের আগে যে সময় বলতে কোনো কিছুর কোনো অস্তিত্বই ছিল না, এই বেসিক তথ্যটি একবারের জন্য চেক করে দেখার প্রয়োজন বোধ করেননি। বিগ ব্যাং থিওরির মতে বিগ ব্যাং ঘটার সাথে সাথেই স্থান এবং কালের সম্প্রসারণ শুরু হয়। বিগ ব্যাংয়ের মুহূর্তে টাইম ছিল 0, তারপর থেকেই তা পজিটিভ দিকে বাড়ছে। এর আগে টাইম বা সময়ের কোনো অস্তিত্বই ছিল না, যে কারণে আসলে বিগ ব্যাংয়ের ঠিক আগের সেকেন্ড বলতে কোনো কিছু নেই। উই হ্যাভ নো আইডিয়া হোয়াট হ্যাপেন্ড বিফোর বিগ ব্যাং। আমরা শুধু এতটুকু জানি যে বিগ ব্যাংয়ের কারণেই আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এটাই আমাদের মহাবিশ্ব। এই মহাবিশ্বের কোনো একটা কর্নারে, কোনো একটা ক্ষুদ্র বিন্দুতে, অর্থাৎ আমাদের পৃথিবীতে আমরা বসবাস করি। এখানেই আমাদের সিভিলাইজেশন, এখানেই আমাদের মানব সভ্যতা, এখানেই আমরা বাঁচি এবং এখানেই আমরা মরি। এভাবেই চলছে, এভাবেই চলতে থাকবে। এভাবে চিন্তা করলে আর একাধিক গ্রহ খোঁজার দরকারটাই বা। এভাবে চলছে, কিন্তু এভাবে চলবে না। একসময় আমরা ঠিকই অন্য কোনো না কোনো গ্রহে জায়গা করে নেব, আর সেই উদ্দেশ্যেই আমাদের কাজ করে যেতে হবে। হয়তো আমরা কখনো জানবো না বিগ ব্যাংয়ের আগে কি হয়েছিল, কিন্তু আমার মতে জানার প্রয়োজনও নেই আমার এই মুহূর্তে। পৃথিবী নিয়ে আমি অনেক হ্যাপি এবং আশা করি আপনারাও হ্যাপি। আচ্ছা ভাইয়া, ধরে নিলাম আপনি এই পৃথিবী নিয়ে খুব হ্যাপি, হ্যাঁ, সেটা আপনি থাকতেই পারেন। যে যা ভাবে সুখ পায় তাতে ক্ষতি কি? যার যার বুঝ তার তার তরমুজ। তবে আপনার অবগতির জন্য জানাই, বিজ্ঞানীরা যদি আপনার মতো হ্যাপি থাকতেন তাহলে অ্যাস্ট্রোফিজিক্সের জন্ম হতো না, পৃথিবীর বাইরের মহাবিশ্ব সম্পর্কেও মানুষের কোনো আইডিয়া থাকতো না, নাসারও প্রয়োজন হতো না, আর বিজ্ঞান আর মানব সভ্যতা আটকে থাকতো সেই আদিম যুগে, যেখানে মানুষ মনে করত পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র। বিজ্ঞানের একটা প্রধান গুণ হচ্ছে এর জানার আগ্রহ, প্রতিনিয়ত পুরাতন ধারণা ভেঙে চুরে নতুন জ্ঞান আহরণ। আপনি হ্যাপি থাকতে চান, থাকুন, কিন্তু সায়েন্স শো এর নামে এমন তৃতীয় শ্রেণীর আবর্জনা বানিয়ে নতুন প্রজন্মের মগজে পচন ধরানোর অধিকার আপনাকে কেউ দেয়নি। তাদের জানার আগ্রহর প্রয়োজন নেই, এটা বলার অধিকারও আপনাকে কেউ দেয়নি। একটা ভালো এডিটিং সফটওয়্যার আর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলেই সায়েন্স শো করা যায় না। সায়েন্স শো করতে হলে সঠিক তথ্যগুলো জানতে হয়। ন্যূনতম পরিশ্রম না করে যদি কন্টেন্ট বানাতে না চান তাহলে না বানান, কিন্তু দয়া করে অন্তত মিথ্যা কন্টেন্ট ছড়াবেন না। আমরা আপনার বিপক্ষে নই। আমরা কিন্তু কাউকে ভিডিও বানাতে নিষেধ করছি না, বরং বলছি আরো বেশি বেশি ভিডিও হওয়া উচিত সায়েন্স নিয়ে বাংলায়, তবে সঠিক তথ্য দিয়ে। আমাদের শুধু একটাই চাওয়া, আপনি যখন যা বলবেন জেনে সঠিক তথ্যটুকু বলবেন, কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। বিজ্ঞানের আলোয় দূর হোক সব ভ্রান্ত ধারণা।